সোমবার রাতে তেহরানে সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে। পূর্ব তেহরানে চালানো এই হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। একের পর এক বিমান হামলায় সোমবার রাতে কেঁপে ওঠে পূর্ব তেহরান। একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এছাড়া গভর্নরের কার্যালয়ে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার বলেছে যে তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনসুলেট জেনারেলে একটি ড্রোন হামলা হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী মানামার একটি আবাসিক ভবনে ইরানের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং যুক্তরাষ্ট্র চূড়ান্ত জয়লাভের লক্ষ্যে এগিয়ে চলেছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ আটকে রাখলে নজিরবিহীন হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। আমরা তাদের ড্রোন তৈরির প্রতিটি আস্তানা সম্পর্কে জানি এবং সেগুলো একটার পর একটা গুণিয়ে দেওয়া হচ্ছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা 10% বা তারও নিচে নেমে এসেছে। ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র নয়, ইরান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে তারা। এদিকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সবশেষ হামলায় একটি ইসরায়েলি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরে একটি গাড়ি নিশানা করে। এছাড়া বিমান হামলা চালানো হয়েছে সিফরা শহরে। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ফোন আলাপে প্রায় ঘণ্টাব্যাপী কথা হয় দুই নেতার। ক্রেমলিন জানিয়েছে, পুতিন এবং ট্রাম্প সতর্ক ও গঠনমূলক টেলিফোন কলের সময় ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন। পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ফোন আলাপে ইরানের সাথে সংঘাতের পরিস্থিতি এবং ইউক্রেনীয় প্রশ্ন নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে চলমান দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়া হচ্ছে। পুতিন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তির আহ্বানও জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। এই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। তবে চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতিমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এর আগে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে IRGC বলছে, তারাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি নিজেদের দখলে নেয়ার চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন। CBS নিউজকে এক সাক্ষাৎকারে কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CBS নিউজকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি দখলে নেয়ার কথা ভাবছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়। তবে 10 দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান এখন পর্যন্ত প্রণালীটি বন্ধ করে দেয়নি। তবে দেশটি হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো
ট্যাঙ্কার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে। 21 শতকের শুরু থেকে বিশ্ব রাজনীতির টানাপোড়েন, যুদ্ধ এবং মহামারীর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পর মার্কিন বেঞ্চমার্ক WTI তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়া এই অস্থিতিশীলতার সবশেষ উদাহরণ। 2008 সালে রেকর্ড $150 কাছাকাছি পৌঁছানো থেকে শুরু করে 2020 সালে তেলের দাম শূন্যের কোঠায় চলে যাওয়া, সব মিলিয়ে গত 2 দশক তেলের বাজারের জন্য ছিল এক রোমাঞ্চকর অধ্যায়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 2008 সালের 11 জুলাই জ্বালানি তেলের ইতিহাসে এক স্মরণীয় দিন। এদিন অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $147.50 এবং WTI $147.27 পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে মজুদ কমে যাওয়া, চীনের ক্রমবর্ধমান চাহিদা এবং ওপেকের সদস্য দেশ ইরান ও নাইজেরিয়ায় অস্থিরতার কারণে এই পরিস্থিতি ঘটেছিল। এর 2 বছর পরই 2011 সালে তিউনিসিয়া, মিশর ও ইয়েমেনের আরব বসন্ত এবং লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড $127 উঠে যায়। পরবর্তীতে 2012 সালে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেলের দাম দীর্ঘ সময় $100 উপর স্থিতিশীল ছিল। তেলের ইতিহাসের সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে 2020 সালে। করোনা ভাইরাস মহামারীতে বিশ্ব স্থবির হয়ে পড়লে তেলের চাহিদা শূন্যের কোঠায় নেমে আসে। মজুত করার জায়গা না থাকায় WTI তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো মাইনাসে নেমে যায়, অর্থাৎ বিক্রেতারা ক্রেতাকে তেল নেওয়ার জন্য উল্টো টাকা দিতে বাধ্য হয়েছিলেন। এদিকে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলে বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র হয়। সে সময় ব্রেন্ট ক্রুড $139 এবং WTI $130 পৌঁছায়। মূলত রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং করোনার পর বাড়তি চাহিদাই এই দাম বৃদ্ধির মূল কারণ ছিল। এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 উপরে উঠেছে। সুতরাং দেখা যাচ্ছে এই শতকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মহামারীর মতো ঘটনাগুলোর কারণে বিশ্ববাজারে বারবার তেলের দাম বড় ওঠানামা ঘটেছে। ইরান যুদ্ধ দ্রুত সমাপ্ত না হলে তেলের বাজার আরও চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, 71। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার যে কৌশল তেহরান নিয়েছে তা খুবই নির্বুদ্ধিতা ও বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের এক কৌশলের কারণে নিরপেক্ষ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে এসে গেছে বলেও দাবি করেছেন তিনি। সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধার সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আহত হয়েছেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। তবে প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে স্কট রিটার বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এই সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গাভির। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা এখনও নিশ্চিত নয়। এদিকে ফার্সিভাষী সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। মঙ্গলবার ইসরায়েলি শহর সাফেদের পূর্বে গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া সীমান্তের কাছে ইয়াফিতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে তারা। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে এর আগে তারা সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত জিপরিত ঘাঁটিতে ড্রোন হামলা এবং সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাসমার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার উপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি।
ক্ষমতা নেয়ার পর তার সামনে এখন নানা চ্যালেঞ্জ। যুদ্ধ পরিস্থিতি, ভেঙে পড়া অর্থনীতি এবং সামাজিক বিভাজন সব মিলিয়ে কঠিন সময় পার করছে ইরান। নতুন প্রতিবন্ধকতা কতটুকু সামাল দিতে পারবেন মুজতবা খামেনি, জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। যদিও তিনি এমন এক সময় দায়িত্ব গ্রহণ করলেন যখন ইরান পার করছে এক ক্রান্তিলগ্ন। মার্কিন ইসরায়েল হামলায় বিপর্যস্ত ইরান, দীর্ঘদিনের অর্থনৈতিক দৈন্যদশা সব মিলিয়ে সংকটময় এক সময়ে দেশের হাল ধরছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতি এরই মধ্যে দেশটির নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে বিস্তর। ইরানের জ্বালানি ক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা নতুন চ্যালেঞ্জে ফেলেছে দেশটিকে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি গুরুতর সংকটে। এই দুর্বল অর্থনীতির ভারও নিতে হবে নতুন সর্বোচ্চ নেতাকে। নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর রাজধানী তেহরানে জড়ো হয় হাজারো মানুষ। সমর্থকেরা নতুন নেতার প্রতি সমর্থন জানাতে সমবেত হন। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর সিদ্ধান্ত এলো। অবশ্যই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বড় আঘাত এসেছে ইরানে। আমরা খুবই আনন্দিত যে নতুন নেতা নির্বাচিত হয়েছেন। একটা নিশ্চিত যে তার নেতৃত্বে এগিয়ে যাব। ইরানের সর্বোচ্চ নেতাকে দেশটির নাগরিকরা সব থেকে যোগ্য ব্যক্তি বলে মনে করছেন। তারা আশা করছেন তার নেতৃত্বে অবসান ঘটবে দীর্ঘদিনের জটিলতার। মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। আমি বিশ্বাস করি তিনি শিয়া জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। তার হাত ধরে সব সংকটের অবসান ঘটবে। অনেকের মধ্যে জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতে দেখা গেলেও বাস্তবতা বলছে ইরান এখনও গভীরভাবে বিভক্ত। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পরে সেই আন্দোলনে যোগ হয় রাজনৈতিক ও সামাজিক নানা দাবি। এই পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জটিলতা কিভাবে সামাল দেবেন সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। ইরানের নেতৃত্ব সত্যিই কি কোনো পরিবর্তন আনতে পারবে তা জানতে এখন আরও অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে কুয়েতেও। বাড়ি যাওয়ার আশায় 2 থেকে 3 মাস আগে কেটে রাখা ঈদের টিকিটও বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফ্লাইট বন্ধের কারণে ঈদযাত্রায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের তথ্য ছবিতে বিস্তারিত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। নিরাপত্তা বিবেচনায় 28 ফেব্রুয়ারি থেকেই বিমান চলাচল সাময়িক স্থগিতের ঘোষণা দেয় সৌদি আরব, কুয়েত, কাতার ও আরব আমিরাত। ফলে আগাম টিকিট নিয়েও ঈদযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের। অনেক প্রবাসীরই পরিবার ও আত্মীয় স্বজন কুয়েতে অবস্থান করছেন পর্যটন ভিসায়। তাদের ফেরত যাওয়ার সময় হলেও ফ্লাইট বন্ধের কারণে যেতে পারছেন না। তবে কুয়েত সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। ইরান আমেরিকার যুদ্ধের কারণে আপাতত ফ্লাইট বন্ধ আছে। তো কুয়েত সরকার 1 মাসের ভিসা এক্সটেনশন দিছে। কোনো পরিস্থিতি নেই যাওয়ার জন্য, কোনো ওয়ে নেই যাওয়ার জন্য। অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে একটা আবেদন যে যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের একটু যেভাবে নেওয়ার ব্যবস্থা করে সরকার। ফ্লাইট মিস হওয়া যাত্রীরা ভিড় করছেন ট্রাভেল এজেন্সিগুলোতে, কিন্তু কবে ফ্লাইট চালু হতে পারে তার সঠিক দিনক্ষণ জানাতে পারছেন না এজেন্সিগুলো। ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। শিগগিরই ফ্লাইট চালু হবে জানিয়ে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো। কোনো ধরনের ছাড় ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন এবং ওই টিকিটে দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। কোনো ধরনের ফি ছাড়াই আগের টিকিটেই ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।